ক্লাস 9-এর আইসিএসসির ক্লাস 9-এর চ্যাপ্টার 2B আর চ্যাপ্টার 2C পড়ানো হবে। চ্যাপ্টার 2Bটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লিনিয়ার মোশন, আর চ্যাপ্টার 2 এটা ছিল ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন মানে লিনিয়ার মোশন। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। 2B আর 2C একসঙ্গেই পড়ানো হবে। 2Bটা হয়তো খানিকটা বাকি থাকবে, কিন্তু 2Cটা আমাদের শেষ হয়ে যাবে। এই প্ল্যান করে আজকে আমি তোমাদেরকে পড়ানো শুরু করছি। এবার যদি আমাদের 2B চ্যাপ্টার দেখতে হয় তাহলে তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মনে রাখতে হবে। ওয়ান ডাইমেনশনাল মোশন যখন আমরা পড়েছি তখন ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ডিস্ট্যান্স এবং টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি কী করে চেঞ্জ হয়, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, এগুলো সব আমরা পড়েছি। এবার তাদেরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা পড়ব। 3 ধরনের গ্র্যাফ আমাদের পড়তে হবে। 1 নম্বর গ্র্যাফটা বলছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ। এই যে একটা দাগ দিয়ে আছে, এই দাগের পরিবর্তে তোমরা উচ্চারণ করতে পারো ভার্সেস, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ। আর 2 নম্বরটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্র্যাফ, এবং 3 নম্বরটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্র্যাফ। আজকে আমরা অতি অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বরটা 2B থেকে পড়ে ফেলবো, এবং 2 নম্বর যখন পড়বো, ভেলোসিটি ভার্সেস টাইম গ্র্যাফ পড়বো, তখনই আমরা আস্তে আস্তে 2Cর দিকে এগিয়ে যাব। ঠিক আছে, দেখা যাক আজকে আমাদের কতটা আগাতে পারি। প্রথমে আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ টানবো। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ করতে গেলে মনে রাখতে হবে এক্স অ্যাক্সিস বরাবর টাইম হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট প্লট করা হবে। কী বলছে? এ গ্র্যাফ obtained by plotting t bracket time along the x-axis and s the corresponding distance traveled by a particle along the y-axis is called distance versus time graph. কিন্তু তোমাদের হয়তো মনে আছে চ্যাপ্টার 2 যখন পড়ানো হয়েছে তখন ওয়ান ডাইমেনশনাল মোশন যখন পড়ানো হয়েছে তখন বলে দেওয়া হয়েছে যেহেতু ওয়ান ডাইমেনশনাল মোশনের ডিরেকশনের কোনো রকম চেঞ্জ হয় না, তার জন্য যেটা ডিস্ট্যান্স সেটাই ডিসপ্লেসমেন্ট। তাই আমরা যদি ডিস্ট্যান্স ভার্সেস টাইম গ্র্যাফ স্টাডি করি ওয়ান ডাইমেনশন মোশনের জন্য, প্রকারান্তরে আমরা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ আমাদের স্টাডি হয়ে যাবে। যাই হোক, 3টে গ্র্যাফ আমাদের প্রথমে দেখতে হবে। ফার্স্ট গ্র্যাফটা যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে যে এক্স অ্যাক্সিস বরাবর টাইম আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট আছে, কিন্তু এটা যার জন্য করছি সেটা হচ্ছে স্টেশনারি অবজেক্ট। স্টেশনারি অবজেক্ট মানে হচ্ছে বডিটার কোনো রকম মুভমেন্ট নেই, বডিটার কোনো রকম ডিসপ্লেসমেন্ট নেই, যদিও টাইম এগিয়ে যাচ্ছে, টাইম তো থেমে নেই, টাইম আগাচ্ছে, তা সত্ত্বেও কোনো রকম ডিসপ্লেসমেন্ট নেই। আমরা দেখতে পাচ্ছি এই অরেঞ্জ কালারের গ্র্যাফটা এক্স অ্যাক্সিসের সঙ্গে মিলে গেছে, তার মানে ডিসপ্লেসমেন্ট এখানে 0 আছে। যা খুশি টাইম হোক না কেন, এই যে যত আমরা এক্স অ্যাক্সিস বরাবর আগাচ্ছি তত টাইম বাড়ছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কিছু হচ্ছে না। তারপরের গ্র্যাফটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ ফর ইউনিফর্ম ভেলোসিটি। আমরা চ্যাপ্টার 2 যখন পড়েছি তখন আমরা এই ধরনের ইকুয়েশন দেখেছি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, ইউনিফর্ম ভেলোসিটি, ভি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, এস হচ্ছে ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট। আগেও বলেছি ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে একই ব্যাপার, আর টাইম হচ্ছে টি। তাহলে মনে রাখতে হবে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। কিসের জন্য এই ইকুয়েশনটা কখন অ্যাপ্লাই করা যায়? ইউনিফর্ম ভেলোসিটির জন্য। তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটিতে আমরা বুঝতে পারছি টি এর ভ্যালু যদি 0 বসায় তাহলে এস এর ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। টি এর ভ্যালু যেমন যেমন করে বাড়বে এস এর ভ্যালু তেমন তেমন করেই বাড়বে, তার কারণ এস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, কারণ ভি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কারণ এটা ইউনিফর্ম ভেলোসিটি। মনে রাখতে হবে ভি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এই ধরনের গ্রাফটা কেমন হবে? অরিজিন দিয়ে পাস করবে এবং স্ট্রেট লাইন। আমরা বুঝতেই পারছি যেমন টাইম আগাচ্ছে তেমন তেমনভাবেই ডিসপ্লেসমেন্ট বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রপোর্শনেট গ্রাফ। মনে রাখতে হবে যখন দুটো ভেরিয়েবল কোয়ান্টিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তখন গ্রাফটা কেমন হয়? মানে স্ট্রেট লাইন হয় পাসিং থ্রু দ্য অরিজিন। তারপরে আমরা 3 নম্বর গ্রাফে চলে যাচ্ছি, বোঝাই যাচ্ছে এটা কার্ভ লাইন, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ উইথ এ ভেরিয়েবল ভেলোসিটি। এটা ছিল ইউনিফর্ম ভেলোসিটি। মনে রাখতে হবে যখন ইউনিফর্ম ভেলোসিটি বলবে তখন গ্রাফটা কিন্তু সোজা হয়ে যাবে, আর এখন এই গ্রাফটা হচ্ছে এরকম। আমরা যখন চ্যাপ্টার 2C আজকেই ঢুকে যাব খানিকটা, তখন আমরা এইরকম একটা ইকুয়েশনের সম্মুখীন হব। তা যাই হোক, ইকুয়েশনটা যেমন 2 নম্বর গ্রাফে বলে দিলাম, 3 নম্বর গ্রাফের ইকুয়েশনটা এই মুহূর্তে বলতে পারছি না, চ্যাপ্টার 2C ঢুকলেই তোমরা ইকুয়েশনটা আজকেই আমি তোমাদেরকে বলে দেবো। লক্ষ্য করে দেখো এই গ্রাফটা কিন্তু কার্ভ লাইন, এই গ্রাফটা কিন্তু অরিজিন দিয়ে পাস করছে ঠিক কথাই, কিন্তু এটা কার্ভ লাইন, স্ট্রেট লাইন না। তাহলে এই ধরনের গ্রাফ আমরা সবসময় মনে রাখবো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ উইথ এ ভেরিয়েবল ভেলোসিটি। এটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি না। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা প্লট করা হয়েছে তাকে বলে ডিসপ্লেসমেন্ট, আর এক্স অ্যাক্সিস বরাবর যেটা প্লট করা হয়েছে তাকে বলা হচ্ছে টাইম। আমরা যে কোনো গ্রাফের ক্ষেত্রে
ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা এক্সপ্রেস করা হয়েছে তাকে যদি এক্স অ্যাক্সিস বরাবর যেটা এক্সপ্রেস করা হয়েছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই, অর্থাৎ ডিভাইডেড বাই করে দিই, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম যদি এরকমভাবে নিয়ে নিই, তাহলে আমরা কী পাবো? এই গ্র্যাফটার স্লোপ পেয়ে যাব। আমরা জানি যে ডিসপ্লেসমেন্টকে টাইম দিয়ে ভাগ করলে কিন্তু ভেলোসিটি পাওয়া যায়। তাহলে মনে রাখতে হবে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফের যে রেশিও, মানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের যে রেশিও, সেটাই হয়ে যাবে কিন্তু ভেলোসিটি। মনে রাখতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা এক্সপ্রেস করা হয়েছে তাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর যেটা এক্সপ্রেস করা হয়েছে সেটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু স্লোপ পেয়ে যাব। যেমন এই যে আমাদের এখানে একটা কথা লেখা আছে, ভালো করে মনে রাখতে হবে, দ্য স্লোপ অফ দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ, দ্য স্লোপ অফ দ্য ডিসপ্লেসে, এই স্লোপ বানানটা কিন্তু এসএলওপি স্লোপ হবে, দ্য স্লোপ। মনে রাখতে হবে দ্য স্লোপ অফ দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ ডিটারমাইন দ্য ভেলোসিটি। আমরা যদি এই গ্রাফটা লক্ষ্য করে দেখি, যখন কোনো একটা পার্টিকেল T1 টাইমে ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল S1, তারপরে T2 টাইমে ডিসপ্লেসমেন্ট কত হলো S2, তাহলে এ টাইমে যখন ছিল, এ পয়েন্টে যখন ছিল, তখন তার ডিসপ্লেসমেন্ট S1 টাইম T1, ঠিক সেরকমভাবে বিতে যখন চলে গেল ডিসপ্লেসমেন্ট S2 টাইম হচ্ছে T2, তাহলে এখানে টাইমের চেঞ্জ কত হলো? T2 মাইনাস T1। সিমিলারলি ডিসপ্লেসমেন্টের চেঞ্জটা কত হবে? S2 মাইনাস S1। তাহলে আমরা খেয়াল রাখবো এইখানে আমরা বিসিকে এসি দিয়ে ভাগ করবো। মনে রাখতে হবে এই গ্রাফটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা। এই থিটাটার যদি ট্যানজেন্ট কনসিডার করা হয়, ট্যান কনসিডার করা হয়, কোনো চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই। তোমরা হয়তো স্লোপ কিছুদিনের মধ্যে হয়তো পড়বে বা পড়ে ফেলেছো কেউ কেউ হয়তো। মনে রাখতে হবে এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? থিটা। তাহলে এই থিটাটার যদি ট্যানজেন্ট কনসিডার করা হয়, তাহলে যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে স্লোপ। তাহলে ট্যানজেন্ট মানে কি? এই এখান থেকেও বের করা যেতে পারে অথবা এখান থেকেও বের করা যেতে পারে। তার কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, মানে করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে ট্যান থিটা ইজিগুলো কী হবে? পারপেন্ডিকুলার বাই বেস। এই যে বিসি মানে পারপেন্ডিকুলার, এসি মানে বেস, তাহলে বিসি বাই এসি। লক্ষ্য করে দেখো, বিসি মানে হচ্ছে S2 মাইনাস S1 আর এসি মানে হচ্ছে T2 মাইনাস T1, দ্যাট ইজ S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। সেটা হলো এই গ্রাফটার স্লোপ, এবং এটা অতি অবশ্যই রিপ্রেজেন্ট করবে ভেলোসিটিকে। তাহলে মনে রাখতে হবে কোনো একটা গ্রাফ এক্স অ্যাক্সিসের সঙ্গে যেটা অ্যাঙ্গেল করে সেটা এখানে থিটা দেখানো হয়েছে। এই থিটার ম্যাথামেটিক্যাল একটা নাম আছে, একে বলে ইনক্লিনেশন। ইনক্লিনেশনের যদি ট্যান কনসিডার করা হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট। তাহলে এবার প্রশ্ন উঠবে, এটা তো স্ট্রেট লাইন, তাহলে এইটাও তো একটা স্ট্রেট লাইন, এটা তো এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো কিছু অ্যাঙ্গেল করেনি, তাই তো স্বাভাবিক অ্যাঙ্গেল করেনি। অ্যাঙ্গেল যদি না করে তাহলে অ্যাঙ্গেলের ভ্যালুটা থিটা ইজ ইকুয়াল জিরো। তাহলে এখানে যদি ট্যান জিরো কনসিডার করি তাহলে ট্যান জিরো মানে জিরো, তার মানে ভেলোসিটি জিরো। তার মানে খেয়াল রাখতে হবে এইখানে যেহেতু স্টেশনারির বডি কথা বলা হচ্ছে তার জন্য কিন্তু এখানে ভেলোসিটি জিরো আসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অরেঞ্জ কালারের গ্যাপটা এক্স অ্যাক্সিসের সঙ্গে মিলে গেছে, তার মানে এই অরেঞ্জ কালারের গ্যাপটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো অ্যাঙ্গেল করেনি, কিন্তু এই গ্যাপটা কিন্তু এখানে অ্যাঙ্গেল করেছে, এখানে কোনো রকম অ্যাঙ্গেল করেনি, তাই এখানে অ্যাঙ্গেলটা জিরো। তাহলে আমরা যদি ট্যান জিরো কনসিডার করি, ট্যান জিরো মানে জিরো হয়, তাহলে সেক্ষেত্রে স্লোপ জিরো হয়ে যাবে, মানে ভেলোসিটি জিরো। তার মানে এটা স্টেশনারি বডি। আর এইটা হচ্ছে কার্ভ লাইন। কার্ভ লাইনের পার্টিকুলার কোনো একটা পয়েন্টে যদি আমরা ভেলোসিটি বের করতে যাই, তাহলে আমরা কী করবো? সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করবো। এই ট্যানজেন্টটা কতটা অ্যাঙ্গেল করেছে, যেমন এই যে এখানে একটা অ্যাঙ্গেল করলো, ধরা যাক এটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা করলো, আলফা অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি এখান থেকে ট্যান আলফা কনসিডার করি, যদি আমরা এখান থেকে ট্যান আলফা কনসিডার করি, তাহলে এটা স্লোপ বেরিয়ে যাবে, এবং স্লোপটাই হয়ে যাবে, এই স্লোপের যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কোন পয়েন্টে? এই পয়েন্টে। তাহলে কমেন্ট, তাহলে খেয়াল রাখতে হবে যে যখন কার্ভ লাইনের কথা বলবে, কার্ভ লাইন গ্র্যাফটা হবে, তখন কিন্তু পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ভেলোসিটি বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা পার্টিকুলার পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হবে। এই আমরা ট্যানজেন্টটা ড্র করেছি, ট্যানজেন্টটা কতটা অ্যাঙ্গেল করেছে? আলফা। তাহলে এখানে ট্যান আলফা ইজ ইকুয়াল টু স্লোপ হয়ে যাবে, আর এই স্লোপটাই হয়ে যাবে ভেলোসিটি। কিন্তু মনে রাখতে হবে এখানে যেমন একটা অ্যাভারেজ ভেলোসিটি বা ভেলোসিটি আমরা বার করেছি, এটা পার্টিকুলার সি পয়েন্টের ভেলোসিটি কত হবে তার জন্য সি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হয়েছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল ক ধরনের গ্র্যাফ হলো, একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ ফর স্টেশনারি অবজেক্ট, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফ ফর ইউনিফর্ম ভেলোসিটি, আর এটা হচ্ছে ভেরিয়েবল ভেলোসিটি। ভেরিয়েবল ভেলোসিটি মানেই তুমি বুঝতে পারছো ভেলোসিটি চেঞ্জ হবে, তার মানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ব্যাপার আছে, রিটার্ডেশনের ব্যাপার আছে, আর এখানে অ্যাক্সিলারেশন রিটার্ডেশনের কোনো রকম ব্যাপার নেই। তিনটে গ্র্যাফ ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। এবার আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আবার সেই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফটা আমরা টেনেছি। এই গ্র্যাফের এ পয়েন্টে আমি ভেলোসিটি জানতে চেয়েছি বা বি পয়েন্টে ভেলোসিটি জানতে চেয়েছি, তাহলে আমি এ পয়েন্টে কী করবো? ট্যানজেন্ট ড্র করবো। আবার বি পয়েন্টে যখন বের করবো তখন ট্যানজেন্ট ড্র করবো। লক্ষ্য করে দেখো ট্যানজেন্টটা ডট ডট লাইন দিয়ে টানানো হয়েছে। এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? থিটা। এখানে কত অ্যাঙ্গেল করেছে? আলফা। তার মানে এ পয়েন্টের যদি আমরা স্লোপ বার করতে যাই তাহলে সেটা হবে ট্যান থিটা, আর বি পয়েন্টে যদি স্লোপ বার করতে যাই সেটা হচ্ছে আলফা। বলার অপেক্ষা রাখা, ছবি দেখেই বুঝতে পারছো এই আলফার ভ্যালুটা অতি অবশ্যই থিটার থেকে বড় হবে।
এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে অতি অবশ্যই আলফাটা থিটার থেকে বড় হবে, তাহলে আলফা গ্রেটার দ্যান থিটা, তাহলে ট্যান আলফা গ্রেটার দ্যান ট্যান থিটা হবে। এবং তার জন্যে এখানকার যে গ্রেডিয়েন্টটা হবে সেই গ্রেডিয়েন্টটা মনে রাখতে হবে, ট্যান যত বড় হবে গ্রেডিয়েন্ট তত বড় হবে। তার মানে পরিষ্কার ব্যাপার হচ্ছে তোমরা খালি অ্যাঙ্গেলটা বোঝো, তোমরা যদি এত ম্যাথামেটিক্যাল ব্যাপারটা না বুঝতে পারো তাহলে আপাতত এইটা বুঝো, যারা এমআইএসে পড়ে তারা হয়তো বুঝতে পারবে, তারা হয়তো অ্যাডভান্স আছে অঙ্কতে, কিন্তু ডন বস্কোতে যারা পড়ে তাদের তো একদম ক্লাস ওয়াইজ ক্লাসের বই দেয়, তার জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। তাই কোনো চিন্তার কোনো ব্যাপারই নাই, তোমরা চোখে দেখে তো বুঝতে পারছো যে আলফাটা বড় থিটাটা ছোট, তাহলে আলফা যদি বড় হয় তাহলে বি পয়েন্টের জন্য ভেলোসিটি বেশি আর এ পয়েন্টের জন্য ভেলোসিটি কম, এইটুকু মনে রাখার চেষ্টা করো। তার মানে যত গ্র্যাফটা খাড়া হবে, দ্যাট ইজ ইংরেজিতে বললে স্টিপার হবে, তাহলে স্টিপার দেখো এই বি পোর্শনটা স্টিপার আর এ পোর্শনটা কম্পারেটিভলি ফ্ল্যাট, তার জন্য এই পয়েন্টে মনে রেখো ভেলোসিটিটা কম আর এই পয়েন্টে ভেলোসিটিটা বেশি। এখানকার আমরা অতি অবশ্যই আমরা এখানে দেখিয়ে দিয়েছি, দেখো ট্যান আলফা গ্রেটার দ্যান ট্যান থিটা, তার জন্য গ্রেডিয়েন্ট অ্যাট পয়েন্ট বি গ্রেটার দ্যান গ্রেডিয়েন্ট অ্যাট পয়েন্ট এ, তারপর ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি গ্রেটার দ্যান ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ, দ্যাট ইজ ভিভি গ্রেটার দ্যান ভিএ। এটা মাথায় রাখতে হবে এই গ্র্যাফটার প্রসঙ্গ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্র্যাফের।